মাত্র ১৩ বছরের কাজের মেয়ের হাতে ১৭ বছরের গৃহকর্তার ছেলে খুন। নিউজটা দ্রুতই শহর জুড়ে ছড়িয়ে পড়ল। কী কারণে একজন অল্পবয়সী কিশোরী এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, এটাই ভাবছে পুলিশ ইন্সপেক্টর আয়েশা আলম। তড়িঘড়ি করে তৈরি হয়ে পুলিশ ফোর্স নিয়ে চলে আসলেন গুলশান ২ বাবু চৌধুরীর বাসায়। পুলিশ এসেছে বলে সবাই একটু দূরে সরে দাঁড়ালো। কিশোরী নীলা নির্বিকার তাকিয়ে আছে জানালার দিকে। ইন্সপেক্টর আয়েশা আলমকে দেখে বাবু চৌধুরীর স্ত্রী শারমিন চৌধুরী বিলাপ করতে করতে বলছেন, আমার ছেলেটাকে এই ডাইনিটা মেরে ফেলেছে, তাকে ফাঁসি দিবেন। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না দেয়া পর্যন্ত আমার ছেলের আত্মার শান্তি পাবে না। ইন্সপেক্টর আয়েশা আলম সবাইকে রুম থেকে বের হতে বলে নীলার কাছে এসে জানতে চাইলেন, এই মেয়ে খুনটা কি তুমি করেছো? ইন্সপেক্টর আয়েশা আলমের প্রশ্নের জবাবে নীলা চুপ করে রইল। আবারও আয়েশা আলম তাকে জিজ্ঞেস করল, খুনটা তুমি করেছো? ইন্সপেক্টরের এমন প্রশ্নের জবাবে নীলা উত্তর না দিলেও বাবু চৌধুরীর স্ত্রী কান্না করতে করতে বললেন, ম্যাডাম, কোনো খুনি কি স্বীকার করে সে খুন করেছে? সবসময় নিজেকে নির্দোষ বলে দাবি করে। আর আপনি ভাবছেন এই দজ্জাল মেয়েটা নিজের মুখে স্বীকার করবে? আমি যদি জানতাম এই মেয়ে আমার নিজের ছেলেকে মেরে ফেলবে, গ্রাম থেকে তাকে কখনো আনতাম না। বাবু চৌধুরীর স্ত্রী শারমিন নীলা সম্পর্কে কথা বলার সঙ্গে সঙ্গেই নীলা চিৎকার করে বলল, আমি খুন করেছি সাদ্দামকে। আমি খুন করেছি। শুধু সাদ্দামকে না, সাদ্দামের বাবা বাবু চৌধুরীকেও খুন করা দরকার ছিল। আমি তো ভুল করেছি, বাপ ছেলেকে একসঙ্গে মারতাম, সেটাই ভালো হতো। নীলার কথায় শারমিন ভয়ার্ত চোখে তাকিয়ে ইন্সপেক্টর আয়েশা আলমকে বললেন, দেখছেন ম্যাডাম, দেখছেন? আমি বলছিলাম তার কথা শুনে প্রমাণ পেলেন তো? তাড়াতাড়ি এখান থেকে জেল হাজতে নিয়ে যান, না হলে আমাকে আমার স্বামীকে সে মেরে ফেলবে। মারুফ, মেয়েটাকে হাত করা পড়াও। মিসেস শারমিন, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা তাকে এখনই থানায় নিয়ে যাচ্ছি। আর সে আপনার ছেলেকে কেনই বা কোনো কারণে মার্ডার করেছে সেটা আমরা তার কাছ থেকেই জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। এতটুকু একটা মেয়ে মার্ডার করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেটা তো আর এমনি এমনি না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে। আমরা সব কিছুই বের করব তদন্ত করে। বাবু চৌধুরী হাঁপাতে হাঁপাতে বাসার ভেতর প্রবেশ করে ইন্সপেক্টর আয়েশা আলমের কথা শুনে কিছুটা রাগান্বিত হয়ে বললেন, আপনি কি বলতে চাচ্ছেন? আমার ছেলের মৃত্যুর পেছনে আমার ছেলেই দায়ী? এই মেয়েটা এত বড় অপরাধ করার পরেও তার কোনো দোষ নেই। দেখুন মিস্টার চৌধুরী, আমি বলিনি এই মেয়েটার দোষ নাই। এরকম একটা মেয়ে এত বড় সিদ্ধান্ত নিতে কেন বাধ্য হলো, এটা আমাকে ভালো করে তদন্ত করতে হবে। আমি জাস্ট এটাই বলেছি। অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে, এটুকু ভরসা রাখতে পারেন আইনের প্রতি। কনস্টেবল মারুক নীলাকে হাত কড়া পরিয়ে গাড়িতে নিয়ে বসালেন। লাশ ময়না তদন্ত করার জন্য পাঠিয়ে দেওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। থানায় এসে চেয়ারে গা এলিয়ে দিয়ে ইন্সপেক্টর আয়েশা আলম চিন্তা করছে, এতটুকু একটা মেয়ে কীভাবে তার থেকে বয়সে বড় একজনকে নির্মমভাবে হত্যা করতে পারে, এটাই মাথায় আসছে না। তখনই একজন কনস্টেবল এসে ইন্সপেক্টর আয়েশা আলমকে বললেন, ম্যাডাম, স্যার আপনাকে তার রুমে ডাকছে। ওসি আব্দুল আওয়ালের রুমের সামনে এসে ইন্সপেক্টর আয়েশা আলম বললেন, স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ, আসুন। বাবু চৌধুরীর ছেলের মা মার্ডারের বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। যে মেয়েটা মার্ডার করেছে তাকে তো আমি দেখলাম। এইটুকু একটা মেয়ে এত ভয়ানক কাজ কিভাবে করতে পারলো? আপনি কি মনে করেন মেয়েটা হত্যাকারী, নাকি এখানে মেয়েটাকে ফাঁসানো হচ্ছে? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে এই মার্ডারটা করেছে কিনা। মেয়েটা নির্দ্বিধায় বলেছে সে নিজেই মার্ডার করছে। আমার কেন জানি না মনে হচ্ছে এটার পেছনে বড় কোনো কারণ আছে। আমাকে সময় দেন, আমি মেয়েটার সঙ্গে কথা বলবো এবং ভালোভাবে তদন্ত করব, তারপরে সব কিছু জানা যাবে। অবশ্যই আপনাকে সময় দেয়া হবে। আপনি যেভাবেই পারেন সত্যটা উন্মোচন করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। জিজ্ঞাসাবাদের জন্য নীলার সামনে বসে আছে ইন্সপেক্টর আয়েশা আলম। নীলার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে আয়েশা আলম বললেন, পানিটুকু খেয়ে নাও। বুঝতে পারছি তুমি অনেক ভয় পাচ্ছ। ভয় পাওয়ার কিছু নেই, যা সত্যি তাই বলো। তুমি কেন এত বড় সিদ্ধান্ত নিলে এটা আমি জানতে চাই।
তুমি যদি এই মার্ডারটা করে থাকো, এই মার্ডারের পেছনে কি কারণ সেটা সত্য বলবে। তুমি যে অপরাধ করছো, আর শাস্তি মৃত্যুদণ্ড হলেও তোমার বয়স কম হওয়ার কারণে শাস্তি ফাঁসি পর্যন্ত যাবে না, বা তোমার যাবজ্জীবন হবে না। শিশু শোধনাগারে তোমাকে রাখা হবে, তাই ভয় না পেয়ে যা সত্যি তাই বলে দাও। নীলা চারিদিক তাকিয়ে মনে মনে ভাবছে, পুলিশ এত সুন্দর করে কথা বলে, আমার সঙ্গে তো অনেক দিন ধরে কেউ এত ভালো করে কথা বলে নাই। নাকি সত্যটা বের করার জন্য এরকম সুন্দর করে কথা বলল আমার সঙ্গে। যাই হোক, আমার ভয় পেলে চলবে না। আমি যা করেছি তা তো স্বীকার করছি, আর আমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই সত্যিটা বলবো। দেখো নীলা, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি, তুমি কিছু না বলে চুপ করে আছো। তোমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা বলো, অপরাধীদের শাস্তি আইন দিবে, আমি তোমাকে সেই আশ্বাস দিচ্ছি। নীলা চোখের পানি মুছে বলল, ম্যাডাম, আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে আমার জীবনের পুরো কাহিনী শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না আমি কেন খুন করার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা তুমি বলো, আমি সব শুনবো। আমি খুব গরিব পরিবারের মেয়ে। আমার বাবার 4 জন মেয়ে, কোনো ছেলে নেই। তাই আমার বাবার মনে আমাদের প্রতি অনেক রাগ। কখনোই তিনি আমাদেরকে ভালোবেসে কথা বলেননি। যেটুকু আদর ভালোবাসা পাওয়া দরকার শৈশবে আমরা পাইনি। বাবা ভালো না বাসলেও সব সময় মা ভালোবাসে, কিন্তু আমার মা আমাদেরকে দোষী মনে করত। বলতো, তোদের জন্য আজকে আমার এত কথা শুনতে হয়। তোরা যদি ছেলে হতি তাহলে আমার সংসারটা সুখে শান্তিতে ভরে থাকতো। আমরা বোনেরা মা বাবাকে কখনোই বোঝাতে পারিনি আমরা মেয়ে হয়ে জন্মানোর পেছনে আমাদের কোনো হাত নেই। যাই হোক, মা যতই গালমন্দ করুক, যখন বাবা আমাদেরকে বকাবকি করতো তখন তিনি বাবার সঙ্গে ঝগড়া করতো আমাদের পক্ষ নিয়ে। তখন বাবা আমার মাকে ধরে অনেক মারধর করতো। ছোটবেলা থেকেই তেমন কারো আদর ভালোবাসা পাইনি। যখন এটুকু বুঝতে শিখলাম আমাদের প্রতিবেশী সম্পর্কে আমার চাচা হয়, সে আমাকে ডেকে নিয়ে চকলেট কিনে দিত, গাছ থেকে পেয়ারা পেড়ে দিত। ভাবতাম শফিক চাচা অনেক ভালো মানুষ। আমার বয়স তখন 10। আমি তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য আমার শারীরিক গঠন প্রকাশ পেতে থাকলো। আমি বুঝলাম যে চাচাকে ভালো মানুষ ভাবতাম, সে সুযোগ নিয়ে আমার থেকে আমি ওই চাচার কাছ থেকে যাওয়া বন্ধ করে দেই। আমার খুব পড়াশোনা করার ইচ্ছে ছিল। প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে কোনো টাকা লাগে না, এটা আমি অনেকভাবে আমার মাকে বুঝিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম। ক্লাস 5-এ পড়ার সময় স্কুল ছুটি হবার পর আরও 2 জন মেয়ের সঙ্গে আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম। তখন শফিক চাচাও ওই রাস্তা দিয়ে আসতেছিল। বৃষ্টি আসবে বিদায়, আমার সহপাঠী 2 জন আমাকে রেখে দৌড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। শফিক চাচাকে দেখে আমি কিছুটা ভয় পেলাম। শফিক চাচা আমার কাছে এগিয়ে এসে বলল, কিরে নীলা, তুই এখন আমার কাছে আসিস না কেন? আমাদের গাছে এখন অনেক পেয়ারা পেকেছে, তোর জন্য রেখে দিয়েছি। এই দেখ। পেয়ারা নিতে চাইলাম না, সে আমাকে ভালোভাবে বোঝালো আমি তাকে ভুল বুঝেছি। সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসলে তার কথা বিশ্বাস করে আমি পেয়ারাগুলো নিয়ে বাসায় গেলাম। তারপর মাঝে মধ্যেই শফিক চাচার সঙ্গে দেখা হয়, সে আমাকে এটা সেটা কিনে দেয়। বাড়িতে এসে বোনদেরকে নিয়ে এগুলো খাই। অভাবের সংসার হওয়াতে মা বাবা দেখেও কিছু বলে না, ভাবে কেউ যদি কিছু দেয় খেতে পারলে তো ভালোই। একদিন সন্ধ্যার দিকে শফিক চাচা আমাদের বাড়িতে এসে মাকে বলল, ভাবি, আমার শ্বশুর অসুস্থ, তাই আমার বউ দুপুরের পরে বাপের বাড়ি চলে গেছে। ঘরের সব কাজ এলোমেলো হয়ে পড়ে আছে। রাতে আমি কি খাবো সেটার কোনো ব্যবস্থা নেই। যদি নীলাকে বলতেন রান্নার ঘরের থালা বাসনগুলো একটু ধুয়ে আসতে। মা আমাকে বললেন শফিক চাচার কাজগুলো করে দিয়ে আসতে। সন্ধে হয়ে যাওয়ায় আমি মাকে বললাম আমি এখন যাব না, কিন্তু মা আমাকে ধমক দিয়ে বলল, মুখে মুখে তর্ক করিস? তোর চাচা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে, দিতে পারবি না? কাজ করে দিতে পারবি না? তোরা এত নিমক হারাম কেন? মায়ের এই কথার পরে আমি আর কিছু বলতে পারলাম না, তাই বুদ্ধি করে ছোট বোন রত্নাকে সঙ্গে নিয়ে যেতে চাইলাম, কিন্তু মা ছোট বোনকে সঙ্গে নিতে দিল না। বলল সে আমার সঙ্গে কাজ করবে, তুই যা, আমি একটু পরেই তোকে নিতে আসবো।
আমি শফিক চাচার বাড়িতে গিয়ে দেখলাম রান্নাঘরে কিছু থালা বাসন পড়ে আছে। ওগুলো ধুয়ে চলে আসতে চাইলে শফিক চাচা বলল, আমার রুমটা একটু ঝাড়ু দিয়ে বিছানাটা গুছিয়ে দিয়ে যা। আমার মনে একটু ভয় ভয় কাজ করলেও না করতে পারলাম না। না করলে বাড়িতে গেলে মা বকা দিবে। রুম ঝাড়ু দিয়ে যখন বিছানা গোছাচ্ছিলাম তখন শফিক চাচা পেছন দিয়ে এসে আমাকে ধরে ফেলল। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই ছাড়ছে না। আমার মতো ছোট একটা মেয়ে এত বড় মানুষকে প্রতিরোধ করা সম্ভব না। তাই আমি যত জোরে পারলাম চিৎকার দিলাম। যখন আমি চিৎকার দিলাম শফিক চাচা আমার মুখ চেপে ধরল। আমি নিরুপায় হয়ে আল্লাহকে ডাকতে শুরু করলাম। তখনই দরজার সামনে আমার মা এসে দাঁড়িয়ে বলল, শফিক, তুমি আমার মেয়ের সঙ্গে কি করছো? আমার মায়ের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গেই শফিক চাচা আমাকে ছেড়ে দিলেন আর হাসতে হাসতে বললেন, ভাবি, নীলা বলছিল শক্তিতে আমি নাকি তার সঙ্গে পারবো না, তাই তাকে ধরেছিলাম সে আমার সঙ্গে পারে কিনা দেখতে। কিন্তু একটু ধরতেই আপনার মেয়ে তো ভয়ে কান্না করে দিচ্ছে। আমার মা রুমের ভেতরে এসে আমাকে বিছানা থেকে টেনে তুলে শফিক চাচার গালে একটা থাপ্পড় মেরে বলল, শয়তান, তুই আমার মেয়ের সঙ্গে এরকম অসভ্যতামি করতে পারলি? এখন আমি যদি না আসতাম আমার মেয়ের সর্বনাশ করে ফেলতি। তোকে বিশ্বাস করেছিলাম, ভাবছিলাম তুই আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসিস, কিন্তু তোর মনে যে এত কিছু ছিল আমি যদি জানতাম কখনোই আমার মেয়েকে এখানে আসতে দিতাম না। আমি এখনই আমার মেয়েকে নিয়ে চেয়ারম্যানের কাছে যাচ্ছি, তোর শাস্তি আমি দিয়ে ছাড়ব। আমার মা আমাকে নিয়ে ওই বাড়ি থেকে কান্না করতে করতে চলে আসছিল। তখনই আমার বাবার সঙ্গে দেখা। বাবা আমার মায়ের কাছ থেকে সব ঘটনা শুনে শফিক চাচার বাড়িতে গেল। কিছুক্ষণ পর আমার বাবা শফিক চাচার বাড়ি থেকে ফিরে এসে মাকে বলল, যা হবার হয়েছে, মেয়ে এখন বড় হচ্ছে। গ্রামের মানুষ যদি এগুলো শুনে মেয়ের মুখে চুলকালি পড়বে। কখনো বিয়ে দিতে পারবো না, তাই চেয়ারম্যানের কাছে না গিয়ে চুপ হয়ে যাও। বাবার কথা শুনে আমার মা আশ্চর্য হয়ে গেলেন। নিজের মেয়ের সঙ্গে এরকম কিছু হয়েছে এটা জানার পরেও কোনো বাবা কিছু করে থাকতে পারে? তাই মা বাবাকে বকাবকি শুরু করলে বাবা আমার মাকে মুখ চেপে ধরে বলল, একদম চুপ, আর একটা কথা বলবি না। 4টা মেয়ে জন্ম দিয়েছিস, 2টাকে তো কোনো রকম কষ্ট করে বিয়ে দিয়েছি। এই মেয়ের এরকম বদনাম হয়েছে জানার পরে আর কেউ তোর 2 মেয়েকে বিয়ে নেবে না। শোন, শফিক আমাকে 50,000 টাকা দিয়েছে বলে এই কথা যেন কাউকে না বলি। তুইও চুপ হয়ে যা। 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা করে আমরা ভালোভাবে চলতে পারবো। বাবার এই কথা শোনার পর মা চুপ হয়ে গেল। সে আর কোনো শব্দ করল না। টাকা নিয়ে তারা মুখ যতই বন্ধ করে রাখুক, আমার চিৎকার আশেপাশের কয়েকজন শুনছিল। আস্তে আস্তে কথা 5 কান হতে শুরু হলো। আর তখন আমার মা বাবা সিদ্ধান্ত নিল আমাকে গ্রামে রাখবে না, শহরে পাঠিয়ে দিবে। তার কথা বলার মাঝখানে কনস্টেবল এসে বললেন, ম্যাডাম, 2 দল মারামারি করে থানায় আসছে কেস লেখাতে, তাদেরকে সামাল দেওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি আসেন। এতক্ষণ মনমুগ্ধ হয়ে নীলার কথা শুনেছিলেন ইন্সপেক্টর আয়েশা আলম। কনস্টেবলের ডাকে হকচকিয়ে নীলাকে বললেন, আমি তোমার কথাগুলো পড়ে শুনবো, এখন যাচ্ছি। চিৎকার করে কাঁদছে নীলা। আল্লাহ তার ভাগ্য কেন এমন বানিয়েছে এটা ভেবেই তার কষ্ট। যে বয়সে স্কুলের বই খাতা হাতে থাকতো সেই বয়সে তাকে জেল হাজতে আসতে হলো। কেন এমন পরিবারের জন্ম হলো যে পরিবার তাকে আগলে রাখতে পারতো না? কান্না করতে করতে ফ্লোরে শুয়ে পড়ল। ক্লান্ত শরীরে কখন যে ঘুম চলে আসলো সেটা বুঝতে পারল না নীলা। ইন্সপেক্টর আয়েশা আলম ডিউটি শেষে বাসায় চলে আসলো। বাসায় এসে কাজের মেয়ে সোমাকে বলল খাবার রেডি করতে। নীলাকে দেখার পর থেকে আয়েশা আলমের মনে অস্থিরতা কাজ করছে। একটা মেয়ের জীবনে এত কষ্ট, মা বাবা কতটা নিচু মন মানসিকতা হতে পারলে টাকার বিনিময়ে নিজের সন্তানের সঙ্গে করা অপরাধকে লুকিয়ে রাখতে পারে। ম্যাডাম, আপনার খাবার রেডি করছি, খেতে আসেন। সোমার ডাকে খাবার টেবিলে এসে বসে আয়েশা আলম বললেন, সোমা, তোমার ভাইয়া বাসায় আসেনি। রোহান আর সাবিত কোচিংয়ে যাওয়ার আগে নাস্তা করে গিয়েছিল। ভাইয়া একটু আগে বাসায় এসে আবার চলে গেল।
কি যেন জরুরি কাজ আছে বলে। রোহান আর সাবিত বাবা ওরা দুজন কোচিংয়ে যাবার আগে নাস্তা করে গিয়েছে। খাবার শেষ করে আয়েশা আলম রুমে চলে আসার আগে সোমাকে বললেন 1 কাপ চা দিয়ে যেতে। তার প্রতিদিনের অভ্যেস, ঘুমানোর আগে 1 কাপ চা খেতে হবে। সোমা চা দিয়ে যাবার মুহূর্তে ইন্সপেক্টর আয়েশা আলমকে জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনার কি মন খারাপ? জানো, চাকরি জীবনের 15 বছর হতে চলল, কোনো আসামিকে দেখে আমার এত কষ্ট লাগেনি যা আজ নীলা নামের একটা বাচ্চা মেয়েকে দেখে লাগছে। কি বলেন ম্যাডাম? বাচ্চা মেয়ে জেল হাজতে কেন? সে মার্ডার করেছে। হয় আল্লাহ, তার বয়স কত? 13 বছর। মেয়েটার জীবনে অনেক কষ্ট, তার জীবনের পুরো কাহিনী শুনতে পেলাম না, কাল শুনব। রাত 2টার দিকে ঘুম ভেঙে গেল নীলার। তাকিয়ে দেখে 2 জন মহিলা আসামি তার ছেলে। মহিলা দুজন কান্না করছে। নীলা শোয়া থেকে ওঠে ঘুম ঘুম চোখে, মহিলাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা এভাবে কান্না করেন কেন? কি অপরাধে পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে এসছে? মধ্যবয়স্ক মহিলাটা কান্না করতে করতে জবাব দিলেন, শয়তান আমাদের মাথায় চেপে ধরেছিল, তাই আমরা ভুল করে ফেলছি। এখন সারা জীবন জেল খাটতে হবে। মধ্যবয়স্ক মহিলার কথা শুনে কান্না করা কম বয়সী মহিলা চিৎকার করে বলল, কিসের ভুল করছো? কিসের শয়তানে ধরেছিল? তুমি নিজেই তো একটা শয়তান। তোমার বুদ্ধিতেই আমার স্বামীকে আমি মারার জন্য মাথায় বাড়ি দিচ্ছি। এখন যদি সে মারা যায় আমার ফাঁসি হবে। তোমার মতো ডাইনি মা যদি মানুষের ঘরে থাকে তার কখনো সুখ শান্তি হবে না। তোর জামাই তো দুশ্চরিত্র ছিল, তাই শায়েস্তা করার জন্য একটু ভয় দেখাতে বলেছিলাম। তোকে কি বলেছিলাম এত জোরে বাড়ি দিতে? আচ্ছা, এখন আল্লাহ আল্লাহ করো। সে তো হাসপাতালে আছে, যদি না মরে আমরা অল্পতেই ছাড়া পাবো। 2 মহিলার কথা শুনে নীলা বুঝতে পারল মা আর মেয়ে হয়তো এরা। মায়ের বুদ্ধিতে মেয়ে তার স্বামীকে মেরেছে, এখন স্বামীকে মেরে মেয়ে তার মাকে দোষ দিচ্ছে। তাই নীলা আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। পরের দিন ইন্সপেক্টর আয়েশা আলম এসে নীলার সামনে বসলো। নীলাকে বলল, কালকে তোমার সব কথা শুনতে পারিনি, এখন বলো। আমার মা বাবার ব্যবহারে সব সময় আমি কষ্ট পেতাম, সেটা পেলেও মেনে নিতাম। মনে করতাম আমরা 4 জন বোন, মা বাবার ছেলে নাই, হয়তো এই জন্যই খারাপ ব্যবহার করে। কিন্তু টাকার বিনিময়ে মেয়ের সঙ্গে এত বড় হওয়া অন্যায় মুখ বুজে সহ্য করে নেয়ায় আমার প্রচণ্ড রাগ হলো মা বাবার প্রতি। মনে হচ্ছিল এদের ঘরে জন্ম নেয়ায় আমার ভুল হয়েছে। ভেবে নিয়েছিলাম আত্মহত্যা করে ফেলি। পরক্ষণে আবার মনে হলো আমি আত্মহত্যা করলে এদের কোনো কিছু যায় আসবে না, আর যে আমার সঙ্গে অন্যায় করলো তার শাস্তি হবে না। আমি একদিন ওই অমানুষ জানোয়ার শফিক চাচাকে শাস্তি দেব, তার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। সাব্বাস, তুমি আত্মহত্যা না করে খুব ভালো একটা কাজ করছো। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, নিজে পরাজিত হয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়। হ্যাঁ, তারপর বলো। গ্রামে ঘুরতে গিয়েছিল বাবু চৌধুরী এবং তার স্ত্রী শারমিন চৌধুরী। একদিন তারা আমাদের বাসায় এসে বললেন, নীলাকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। তাকে কখনোই কাজের মেয়ের মতো আমাদের সঙ্গে রাখবো না। সবাই জানবে নীলা আমাদের আত্মীয়। আমার নিজের মেয়ের মতোই নীলা বড় হবে। তো একটা মাত্র ছেলে, কোনো মেয়ে নাই। নীলাকে আমরা মেয়ে মনে করব। বাবু চৌধুরী আর শারমিন চৌধুরীর কথা শুনে মা বাবা অনেক খুশি হয়ে আমাকে তাদের সঙ্গে পাঠাবে বলল। আমি শহরে আসতে না চাইলেও আমাকে জোর করেই তাদের সঙ্গে পাঠিয়ে দেয়া হলো। আমাকে নিয়ে আসার আগে আমার বাবার হাতে বাবু চৌধুরী টাকা দিয়ে বলল, টাকাগুলো দিয়ে তুমি একটা কিছু করবে। টাকাগুলো আমি তোমাকে এমনিতেই দিলাম। আমি আবারও বুঝতে পারলাম টাকার বিনিময়ে আমাকে কাজের মেয়ে হিসাবে বিক্রি করে দেয়া হলো এদের কাছে। আমার কিছু করার ছিল না, চোখের পানি ফেলা ছাড়া। মনে মনে এটুকু সান্ত্বনা নিলাম, যাই হোক, লোকগুলো যদি আমাকে একটু ভালোবাসা দেয় তাহলেই হবে। তবু তো নিজের মা বাবার কাছে অনাদরে থাকতে হবে না। কিন্তু বাবু চৌধুরীর বাসায় আসার কয়েকদিনের মধ্যেই আমার ধারণা পাল্টে গেল। বাসার সমস্ত কাজ আমার উপর চাপিয়ে দেওয়া হলো। কাজে একটু 19-20 হলেই শারমিন চৌধুরী আমার গায়ে
হাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর বাবু চৌধুরী সময় সুযোগ পেলে শরীরে হাত দেওয়ার জন্য মুখিয়ে থাকে। বাবার মতো বয়সী মানুষের কাছ থেকে এরকম আচরণে আমি সব সময় ভয় পেয়ে থাকি। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, বুঝতে পারি আমার শরীরে কেউ হাত দিচ্ছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে পড়ি, দেখি বাবু চৌধুরী আমার পাশে বসা। আমার সজাগ হওয়া দেখে সে দাঁত বের করে হেসে বলল, ভয় পেও না, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি যদি আমার কথা শোনো, তুমি যা চাইবে তাই এনে দেব। তুমি যা খেতে চাইবে, যত টাকা লাগবে সব তোমাকে আমি দেব। শুধু আমার কথা রাখবে, আমি যা করতে চাইবো করতে দাও। তোমার আন্টিকে বলবে না, তাহলেই হলো। দেখবে তোমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। লোকটার বাজে ইঙ্গিত শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। কি করে পারলো এরকম একজন বয়স্ক মানুষ আমার মতো ছোট মেয়েকে বাজে প্রস্তাব দিতে? আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে শারমিন চৌধুরীকে ডাকলাম। আমার সব কথা শুনে শারমিন চৌধুরী স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করেছিলেন। তাদের ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে গেলে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন থেকে বাবু চৌধুরী আমার দিকে রাগান্বিত চোখে তাকাতো। তার স্ত্রীকে দেখে ভয় হয়তো কিছু বলতো না। আমি বুঝতাম তার খারাপ লালসা আমার দিনকে দিন বেড়ে যাচ্ছে। সেদিনের পর থেকে রাত হলেই আমার রুমের বাহিরে থেকে তালা মেরে রাখত শারমিন চৌধুরী, যেন তার স্বামী কোনোভাবে আমার কাছে আসতে না পারে। তিনি হয়তো বুঝতেন তার স্বামী সুযোগ পেলে আমার ক্ষতি করবে। এভাবেই চলছিল কিছুদিন। সমস্যা তৈরি হলো বাবু চৌধুরীর ছেলে সাদ্দাম বাসায় আসার পর। বাপ যেরকম বাজে চরিত্রের, তার ছেলের চরিত্র তার চেয়ে আরও বেশি খারাপ। বাসায় আসার প্রথম দিন থেকে আমাকে সে বাজেভাবে স্পর্শ করতে চাইছে। আমি সেটা বুঝে দূরত্ব বজায় রেখে চললাম। যখন তার রুম পরিষ্কার করতে যাইতাম, তখন আমাকে বলতো আমার সঙ্গে সে বন্ধুত্ব করতে চায়, ভালোবাসতে চায়। আমি কোনো কথা বলতাম না। তার রুমে কাজ করার সময় হঠাৎ করে একদিন রুমের দরজা বন্ধ করে দেয়। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে জিজ্ঞেস করলাম, রুমের দরজা বন্ধ করেছেন কেন? সে বলে, তোমাকে একটু ভালোবাসা দেব। আমি তাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে রুমের দরজা খুলে দৌড়ে চলে আসি শারমিন চৌধুরীর কাছে। তিনি তখন গল্পের বই পড়ছিলেন। আমাকে হাঁপাতে দেখে জিজ্ঞেস করলেন, কি হইছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তার ছেলে আমার সঙ্গে খুব খারাপ কিছু করতে চাইছে এবং সব সময় আজে বাজে কথা বলে। সেগুলো তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি উঠে আমার চুলের মুঠি ধরে মারতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না এখানে আমার দোষটা কোথায়। আমি বারবার বললাম, ম্যাডাম, আপনি আমাকে মারবেন না, আমি তো কোনো দোষ করি নাই। আপনার ছেলে আমার সঙ্গে খারাপ কিছু করতে চাইছে, তাকে কিছু না বলে আমাকে কেন মারছেন? আমি কি দোষ করেছি? আমি যতবার এগুলো বলতেছিলাম সে তত বেশি আমাকে মারছিল। আমি সহ্য করতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। আমার মারের শব্দ শুনে সাদ্দাম ওর মায়ের কাছে এসে বলল, থাক মা, আর মেরো না। মেয়েটা আমার সঙ্গে মস্তি করতে চাইছিল। যখন দেখো আমি রাজি হলাম না, তখন তোমার কাছে এসে আমার নামে মিথ্যা বানিয়ে বলছিল। তুমি তো জানো তোমার ছেলে কেমন। এরকম কাজের মেয়ের দিকে আমি কখনো চোখ তুলে তাকাবো সেটা মেয়েটা ভাবলো কিভাবে? আমার রুচিবোধ এতটা খারাপ হয়ে যায়নি। যাকে দেখলে বমি চলে আসে তার শরীরে আমি স্পর্শ করতে যাব? ছি! ছেলের কথা শুনে শারমিন চৌধুরী আমার বুক বরাবর একটা লাথি মেরে বলল, 2 পয়সার চাকরানি আমার ছেলের দিকে বাজে নজর দিস? এরপর থেকে যদি আর কখনো তোর চোখ তুলে আমার ছেলের দিকে তাকাস, গরম খুন্তি দিয়ে তোর চোখ দুটো কানা করে দেব। কথাটা ভালো করে মনে রাখিস। তোকে মেরে ফেললেও তোর বাবা মা কিছুই করতে পারবে না। বড়জোর তোর বাবা মাকে কিছু টাকা দিয়ে দিলেই সব কিছু সমাধান হয়ে যাবে। যখন শারমিন চৌধুরী আমাকে মারছিল এবং অপমান অপদস্থ করে কথা বলতেছিল, সাদ্দাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আমার তখনই ইচ্ছা করছিল এই ছেলেকে নির্মমভাবে মেরে ফেলতে। তাকে এত ভয়ানকভাবে মারতে ইচ্ছা করছিল বলে বোঝাতে পারবো না। সেখানে আমার কোনো দোষ নেই। সেখানে আমি এত মার খেলাম এবং অপমানিত হলাম। তাকে তো আমি কখনোই ছাড়বো না, এটাই ভাবছিলাম। মনোযোগ দিয়ে
নীলার কথা শুনেছিলেন ইন্সপেক্টর আয়েশা আলম। নীলা এই পর্যন্ত বলে চুপ করায় আয়েশা আলম বললেন, ও এ কারণেই তাকে তুমি এমনভাবে মেরেছ? না, মারবো এটা ভাবার পরেও কেন জানি মারতে পারলাম না। ভাবলাম বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম, আল্লাহ এদের বিচার করবেন। আমি যদি কোনো অপরাধ না করে থাকি সব কিছুর জন্যে একদিন না একদিন আমার মা বাবার, শফিক চাচার এবং বাবু চৌধুরীর পরিবারের সবারই শাস্তি হবে। এই সান্ত্বনা নিয়েই চলতে থাকলাম। কিন্তু আমার ভাগ্য তো ভালো না, তাই এই বয়সে আমাকে খুনি হতে হলো। হ্যাঁ, তারপর কি হলো? শারমিন চৌধুরী আমাকে মারার পর আমি কয়েকদিন কিছুটা অসুস্থ ছিলাম। তখন সাদ্দাম আমার আশেপাশে আসতো না, কথা বলতো না। সুস্থ হবার পর থেকে আবার সে সুযোগ পেলেই আমাকে আজে বাজে কথা বলে, আর বলে আম্মুর কাছে বললে কোনো লাভ হবে না, উল্টো তোকেই মার খেতে হবে, তাই আমি যা বলছি তাতে রাজি হয়ে যা। আমি জানি আমি শারমিন চৌধুরীকে বললে আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি সব কিছু সহ্য করে গেলাম। যেদিন আমি সাদ্দামকে খুন করলাম সেদিন শারমিন চৌধুরী উপরের ফ্ল্যাটে বেড়াতে গিয়েছে, আর বাবু চৌধুরীর বাসায় ছিল না। আমি রান্না করছিলাম, সাদ্দাম আমাকে এসে জড়িয়ে ধরে তার রুমে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আজকে তোকে তো আমি ছাড়বো না। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আম্মু বাসায় নেই, আসলে অনেকক্ষণ পর আসবে, এখন তোকে কে বাঁচাবে? আমি তাকে বললাম, আমাকে দেখলে নাকি আপনার ঘৃণা করে? আমি 2 পয়সার কাজের মেয়ে, তাহলে আপনি আমাকে স্পর্শ করছেন কিভাবে? এখন কি আপনার ঘৃণা করছে না? সে আমাকে খারাপ বকা দিয়ে মুখ চেপে ধরে। আমি যখন উপায়ান্তর না পেলাম, রান্নাঘরে ফল কাটার ছুরি ছিল, সেটাই হাতে নিলাম। কিন্তু সাদ্দাম সেদিকে খেয়াল করল না। সে আমাকে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করতে চাইল। আর আমিও ভেবে নিলাম আজকে তার শেষ দিন। আমার মনে যত রাগ ছিল সমস্ত রাগ উজাড় করে তার শরীরে ছুরি চালালাম, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললাম। ইচ্ছে করছিল তার পুরো শরীর টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাওয়াই। কিন্তু তার আগে তার মা এসে দেখল তার ছেলেকে আমি না হলেও 1000টা ছুরি আঘাত করেছি। নরকের কিপটার নিথর দেহ পড়ে আছে ফ্লোরে। আর কিছুক্ষণ পরে তো আপনারাই গেলেন। আমি যদি সেদিন সাদ্দামকে না মেরে ফেলতাম, সাদ্দাম নিজেই আমাকে মেরে ফেলতো। নিজের ইজ্জত রক্ষা করতে এবং নিজের জীবন বাঁচানোর জন্য ওই শয়তানটাকে আমি মেরেছি। নীলার কথাগুলো শুনে ইন্সপেক্টর আয়েশা আলম আবেগপ্রবণ হয়ে গেলেন। নিজের চোখের পানি মুছে নীলার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে আমার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তারপরও বলবো, তুমি যা করেছো সেটা অপরাধ। তোমার সঙ্গে যা হয়েছে সেটা তার চেয়েও আরো বড় বেশি অপরাধ। আমি চেষ্টা করব তোমার শাস্তি যেন কম হয়, আর পরবর্তীতে তুমি যেন ভালোভাবে জীবনযাপন করতে পারো সেই ব্যবস্থাও আমি করব। আমার 2টা পুত্র সন্তান, মেয়ে সন্তান নেই। তোমাকে দেখে মনে হচ্ছে আমারও তো এরকম একটা মেয়ে থাকতে পারতো। তোমার বাবা মা সত্যিই খুব নিষ্ঠুর, না হলে এরকম একটা সুন্দর ফুটফুটে মেয়ের সঙ্গে কিভাবে একটা অন্যায় করতে পারে? নিজের মা বাবার কথা শুনতেই নীলার ঘৃণা ধরে। এমন মা বাবার ঘরে জন্ম নিয়েছে, এটাই যেন তার আজন্ম পাপ। সব তদন্ত শেষে সত্যিটা বেরিয়ে আসলো। বাবু চৌধুরী এবং তার ছেলে নীলার সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে চেয়েছিল। সেই ঘটনার জেরেই বাবু চৌধুরীর ছেলে সাদ্দাম চৌধুরী খুন হয় নীলার হাতে। আদালত নীলার বয়স পর্যবেক্ষণ করে তাকে 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তাকে শিশু শোধনাগারে রাখার আদেশ দেয়া হয়। শিশু মলেস্ট এবং শিশু নির্যাতন মামলায় বাবু চৌধুরীকে 2 বছরের জেল ও বাবু চৌধুরীর স্ত্রী শারমিন চৌধুরীকে 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। প্রায় 3 মাসের মধ্যেই অতি দ্রুত মামলার সুস্থ তদন্ত করে ইন্সপেক্টর আয়েশা আলম অপরাধীদের সঠিক শাস্তি পাইয়ে দিয়ে তিনি যেন কিছুটা হলেও শান্তি পাচ্ছেন। এই 3 মাসের ভেতর নীলার মা বাবা নীলার সঙ্গে দেখা করতে আসেনি। কেমন মা বাবা, এটাই ভেবে অবাক হচ্ছেন আয়েশা আলম। নীলার বাবা মা এতদিন নীলার সঙ্গে দেখা না করার পেছনে মূল কারণ ছিল, ওরা যদি দেখা করতে আসে নীলার সঙ্গে সঙ্গে ওদেরকেও পুলিশে ধরে। এই ভয় কাজ করছিল নীলার মা বাবার মনে। যখন জানতে পারবো
নীলার সাথে অন্যায় অত্যাচার করার কারণে বাবু চৌধুরী আর শারমিন চৌধুরী শাস্তি হয়েছে, তখন নীলার মা বাবা দুজনে মিলে নীলার সঙ্গে দেখা করার জন্য আসলেন। নীলার মা বাবা থানায় এসে ইন্সপেক্টর আয়েশা আলমকে বললেন তাদের মেয়ের সঙ্গে তাদেরকে দেখা করিয়ে দিতে। নীলার মা বাবার কথা শুনে মুচকি হাসলেন আয়েশা আলম। নীলার মা চোখে পানি এনে আয়েশা আলমকে বললেন, ম্যাডাম একটু দয়া করেন, মেয়েটাকে কতদিন ধরে দেখি না, একটু যদি তার মুখটা দেখতে পারতাম। সে এখন কেন জেলে আছে, কোন জেলে আছে আমাদেরকে বলে দেন, আমরা গিয়ে দেখা করি। আপনি কি নীলার আপন মা? হ্যাঁ ম্যাডাম, আমি নীলার আপন মা। নীলাকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। কি করব বলুন, গরিব মানুষ, 2 বেলা ঠিক মতো খেতে পারি না, তাই নীলাকে সুখের আশায় শহরে কাজে দিয়েছিলাম। ভাবছিলাম মেয়েটা 3 বেলা ভালো মন্দ খাবে, বড় হলে মেয়েটাকে ভালো করে বিয়ে দেবে। কিন্তু আমাদের মেয়ের সঙ্গে যে তারা এমন অত্যাচার করবে আমরা তো ভাবি নাই। নীলার মায়ের কথার সঙ্গে সঙ্গে নীলার বাবা সুর মিলিয়ে বললেন, ম্যাডাম আমি খুবই গরিব মানুষ, 4টা মেয়েকে নিয়ে সংসারের বোঝা টানতে টানতে জীবনটাই আমার শেষ। কোনো রকমভাবে 2টা মেয়েকে বিয়ে দিয়েছি। ভাবছিলাম বাবু চৌধুরী ভালো মানুষ, তাদের বাসায় আমার মেয়ে কাজ করতে গেলে সুখে থাকবে। তাদের চরিত্র যে এত খারাপ এটা তো আমরা বুঝতে পারি নাই। এখন আমার মেয়েটা খুনি হয়ে গেল, এই মেয়েটার ভবিষ্যৎ কি যে হবে আমি এটাই চিন্তা করে পাচ্ছি না। নীলার মা বাবার কথা শুনে ইন্সপেক্টর আয়েশা আলম কিছুটা রেগে গিয়ে বললেন, দেখুন আমার সামনে ভালো মানুষই দেখাবেন না। আমি জানি আপনারাও নীলার সঙ্গে কম অন্যায় করেন নাই। নীলা আমার সঙ্গে সব বলেছে। টাকার বিনিময়ে আপনি আপনার মেয়েকে বাবু চৌধুরীর বাসায় কাজে পাঠিয়েছেন। মুখ কাচুমাচু করে নীলার বাবা উত্তর দিলেন, ম্যাডাম বাবু চৌধুরী খুশি হয়ে আমাকে 30,000 টাকা দিয়েছিলেন, বলেছিলেন তুমি এই টাকাটা দিয়ে একটা কিছু করবে। বিশ্বাস করুন আমি আমার মেয়েকে দিয়ে এই টাকাটা নিইনি, বাবু চৌধুরী আমাকে খুশি হয়ে দিয়েছে। ও তাই, বাবু যদি আপনাকে খুশি হয়ে 30,000 টাকা দিল সেটা না হয় মানলাম। আপনার মেয়েকে যে রেপ করার চেষ্টা করছিল আপনার প্রতিবেশী তখন তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে সব কিছু গোপন করে ফেলেছিলেন কিভাবে? নীলার মা ইন্সপেক্টর আয়েশা আলমের কথায় কান্না করতে করতে বললেন, অভাবের জন্য টাকার লোভে পড়ে গিয়েছিলাম, তাই নিজেদের মুখ বন্ধ রাখছি। কি করব বলেন, অভাবের সংসারে ঠিকমতো খেতে পারি না। অনুতপ্ত হয়ে নীলার বাবা মাথা নিচু করে রাখলেন। ইন্সপেক্টর আয়েশা আলম আর কিছু না বলে তাদেরকে শিশু শোধনাগারের ঠিকানা দিয়ে নীলার সঙ্গে দেখা করতে পাঠালেন। একজন কনস্টেবল যখন নীলার কাছে এসে বলল, তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার বাবা মা এসেছে, নীলা কনস্টেবলকে জানিয়ে দিল তার কোনো মা বাবা নেই, সে কারো সাথে দেখা করবে না। কনস্টেবল ফিরত এসে নীলার মা বাবাকে বলল, আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে দেখা করবে না। তখন দুজনেই খুব অস্থির হয়ে গেল মেয়ের সঙ্গে দেখা করার জন্য। অনেকক্ষণ বসে রইল, তবু নীলা তাদের সঙ্গে দেখা করার জন্য আসলো না। দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে আসলো। নীলার মা বাবা ঢাকা শহরের অলি গলি তেমন চেনে না। এ রাতের বেলা কোথায় যাবে, কোথায় থাকবে, সেই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আবার ফিরে আসলেন থানায়। এসে দেখলেন ইন্সপেক্টর আয়েশা আলম বাসায় চলে আসছে। কনস্টেবলকে অনুরোধ করায় তাদেরকে থানায় থাকতে দেয়া হলো। সকালে ইন্সপেক্টর আয়েশা আলম থানায় এসে অবাক হয়ে গেলেন নীলার মা বাবাকে দেখে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা আবার এখানে কেন? ম্যাডাম নীলা আমাদের সঙ্গে দেখা করেনি, আমরা সন্ধ্যা পর্যন্ত ওখানে অপেক্ষা করেছিলাম, ভেবেছি হয়তো দেখা করবে। ঢাকা শহরে আমাদের থাকার মতো কোনো জায়গা নেই, কোথায় যাব সেই চিন্তা করে ভাবলাম থানায় এসে আপনার কাছে সাহায্য চাইব, কিন্তু আপনি চলে যাওয়ায় কনস্টেবলকে অনেক অনুরোধ করে এখানে রাতটা কাটিয়েছি। আপনি দয়া করে নীলার সঙ্গে আমাদেরকে একটু দেখা করিয়ে দিন। মেয়েটা আমার প্রতি অনেক অভিমান করেছে, আমি বাবা হিসাবে তাকে কখনোই মূল্যায়ন করিনি। টাকার জন্য আমার মেয়ের সাথে হওয়া অন্যায় আমি লুকিয়ে রেখেছি। আপনার 2টা পায়ে পড়ি, আমার মেয়ের সঙ্গে একটু দেখা করিয়ে দিন। নীলার বাবার অনুরোধে ইন্সপেক্টর আয়েশা আলম তাদেরকে নীলার কাছে নিয়ে গেল।
নীলা আনমনে বসেছিল। সে সব সময় চুপচাপ থাকে, কারো সাথে কথা বলে না। নীলা যেখানে থাকে তার সমবয়সী আরও কিছু মেয়ে আছে, তবু কারো সাথে তার কথা বলতে ইচ্ছে করে না। ইন্সপেক্টর আয়েশা আলমকে দেখে নীলা বুঝতে পারল হয়তো তার মা বাবা এসেছে তার সঙ্গে দেখা করার জন্যে। তাই নীলা বলে উঠল, ম্যাডাম, আমি আমার মা বাবার সঙ্গে দেখা করব না। ওদের মুখ আমি দেখতে চাই না। যে মা বাবা নিজের সন্তানকে নরপিশাচের হাতে তুলে দেয় তারা কখনো মা বাবা হতে পারে না। দেখো নীলা, তারা যতই অন্যায় করুক তবুও তারা তোমার বাবা মা। ওদের প্রতি তোমার অনেক রাগ জমা হয়েছে। ওরা তোমার সাথে অবিচার করেছে। দেখা করতে যখন আসছে একটু দেখা দাও। ওরা তোমার সঙ্গে অন্যায় করেছে, তার বিচার আল্লাহ করবে। আমার কথা রেখে তুমি তাদের সঙ্গে একটু দেখা করে আসো। নীলার মন না চাইলেও আয়েশা আলমের কথায় মা বাবার সামনে এসে দাঁড়ালো। নীলার মা নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীলা নিজেকে তার মায়ের হাত থেকে সরিয়ে নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। নীলার বাবাও অনুতপ্তের সুরে বললেন, আমাদেরকে ক্ষমা করে দেয়া যায় না? আমরা অনেক বড় ভুল করেছি, আর বিশেষ করে আমি সব কিছুর জন্য দায়ী। তোর মার দোষ নেই। সব সময় তোর মাকে গালাগালি করতাম, মারধর করতাম। সেই রাগ তোদের বোনদের উপর দেখাতো। আর শফিক তোর সাথে যা করেছিল ওটার প্রতিবাদ তোর মা কিন্তু করতে চাইছিল। আমি টাকার লোভে পড়ে তোর মাকে করতে দেইনি। আমাকে তুই ক্ষমা করে দে মা। শুনছি তোর 7 বছরের জেল হয়েছে। এখান থেকে বের হলে তুই আমাদের সঙ্গে থাকবি। তোকে আর কখনোই আমরা কষ্ট দেব না। বাবা মায়ের কথা শুনে নীলা কাঁপতে কাঁপতে জবাব দিল, তোমাদের মতো মা বাবার দরকার নেই আমার। আমি জেল থেকে বের হলে কোথাও যাব না। যাব সেটা আমার ব্যাপার। আমি কখনোই তোমাদের সঙ্গে থাকবো না। আমি মনে করি আমার মা বাবা মারা গিয়েছে। এতদিন পর আমাকে দেখতে আসছো? এই 3.5 মাস আমি যে জেলে ছিলাম তখন তো আমাকে দেখতে আসলে না। ভাবছিলে আমি খুনি? আমাকে দেখতে আসলে পুলিশ তোমাদেরকেও ধরবে। বাবু চৌধুরীর অনেক টাকা তোমরা রেহাই পাবে, এটাই তোমাদের ভয় ছিল। যখন শুনলে তখন সুর সুর করে আমাকে দেখতে চলে আসলে। তোমরা দুইজনেই নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝো না। তোমাদের জায়গায় অন্য মা বাবা হলে মেয়ের এমন বিপদের সময় সঙ্গে সঙ্গে ছুটে আসতো। তাড়াতাড়ি তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের ওই মুখ আমার দেখতে ইচ্ছে করতেছে না। বিশেষ করে বাবা, তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। তুমি বাবা নামের কলঙ্ক। ধিক্কার তোমাকে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে আমি কি না কি বলে ফেলবো। তোমরা সহ্য করতে পারবে না। ইন্সপেক্টর আয়েশা আলম নীলার মা বাবাকে দেখা করতে দিয়ে চলে গিয়েছিল আগেই। নীলার কথা শুনে তার বাবা মা কান্না করতে করতে বের হয়ে আসলো নীলার সামনে থেকে। এটাই তাদের প্রাপ্য ছিল, মনে মনে ভাবলেন তারা। জেলের ভেতর নীলার কেটে গেল 4 বছর। কথায় আছে না, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নীলার ক্ষেত্রে তাই হলো। সে এখন 17 বছরে পা দিয়েছে। দেখতে শুনতে মাশাল্লাহ। কিছুদিন আগেই শিশু শোধনাগারেই একজন নতুন জেলার এসেছে। তার হাবভাব নীলার কাছে ভালো লাগে না। প্রতিদিন কোনো না কোনো মেয়েকে এই জেলার যে কোনো অজুহাতে তার রুমে ডাকে। কেন রুমে ডাকে এটা নীলা বুঝতে পারে না, কিন্তু মেয়েরা জেলারের রুম থেকে বের হয়ে আসে বিষণ্ণ চেহারার নিয়ে। অনেককে নীলা জিজ্ঞেস করেছে জেলা সাহেব কেন তাদেরকে ডেকেছে। কেউ কিছু না বলে চুপ করে থাকে। নীলার মনে সন্দেহ হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমাকে এই কারণ খুঁজে বের করতে হবে। অনেক দিন একসঙ্গে থাকার কারণে এখানেই স্বপ্না নামের এক মেয়ের সঙ্গে নীলার ফ্রেন্ডশিপ হয়েছে। তারা দুজন সব সময় সুখ দুঃখের কথা বলে। এখান থেকে বের হলে কে কী করবে সে প্ল্যান করে, কারণ এখানে তাদের সবাইকে পড়াশোনা শেখানো হচ্ছে। নীলার ইচ্ছা সে এখান থেকে বের হয়ে নিজে কিছু একটা করে পড়াশোনা কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়াবে। সে অভাবের জন্য আজকে তার জীবনে এত কিছু ঘটে গেল। সে অভাব সে জীবন থেকে দূর করবে, এটাই তার পণ। একদিন সন্ধ্যের দিকে কনস্টেবল শামীমা এসে স্বপ্নাকে বলল, জেলার সাহেব তোমাকে তার রুমে ডাকছে।
কনস্টেবল শামীমার কথা শুনে স্বপ্না নীলার মুখের দিকে তাকালো। নীলা বুঝতে পারলো জেলার সাহেবের রুমে যেতে স্বপ্নার ভয় করছে, তাই সে বলল, ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব, তুমি যখন ভয় পাচ্ছ। নীলার কথা শুনে স্বপ্না বলে, ঠিক আছে, তাহলে চলো আমরা একসঙ্গে যাই। জেলার সাহেবের রুমের কাছে দুজন আসতেই জেলার সাহেব কিছুটা রাগান্বিত হয়ে ধমকের সুরে বললেন, আমি একজনকে ডেকেছি, দুজনকে ডাকিনি। জেলার সাহেবের কথা শুনে নীলা বলল, স্যার, প্রবলেম কি দুজন আসলে? স্বপ্নাকে ডেকেছেন, কি বলবেন আমার সামনে বলেন। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? ঠিক আছে, স্বপ্নাকে যে কাজের জন্য ডেকেছি সেই কাজটা তোকে দিয়েই পুষিয়ে দেব। তুই আমার রুমের ভেতর চলে আয় আর সে চলে যাক। জেলা সাহেবের কথা শুনে স্বপ্না এবং নীলার বুঝতে বাকি রইল না জেলার সাহেব কিসের ইঙ্গিত দিয়েছে। আজকে নীলার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল, কেন জেলার মেয়েদেরকে তার রুমে ডাকে আর মেয়েরা এখান থেকে যাওয়ার পর কান্না করে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। নীলা স্বপ্নাকে বলল, তুই বুঝতে পারছিস এই লোকটা কি বলতে চাচ্ছে? তোকে কেন ডেকেছি সেটা তুই ভালো করে বুঝেছিস, আমিও বুঝেছি। এই লোকটাকে যদি আমরা এভাবে প্রশ্রয় দিই, এখানে যতগুলো মেয়ে আসবে সবাইকে সে দর্শন করবে, আর এভাবে চলতে থাকবে বছরের পর বছর। আজকে তুই আর আমি দুজন মিলেই এই লোকটাকে শায়েস্তা করব, না হয় আমরা মরবো, না হয় তাকে মারবো, তার এই মুখোশ উন্মোচন করব সবার সামনে। নীলার কথা শুনে জেলার মাহমুদুল্লাহ অট্ট হাসিতে ভেঙে পড়লেন। হাসতে হাসতে বললেন, তোদের মতো ফুচকে মেয়ে আমাকে শায়েস্তা করবে? ঠিক আছে, দুজনেই আমার রুমে চলে আয়, দেখি কে কাকে শায়েস্তা করে। জেলারের কথা শুনে নীলা স্বপ্নাকে শুধু বলল, আমি যা করার করব, তুই শুধু আমাকে একটু হেল্প কর। এটা বলে রুমের ভেতর ঢুকেই দুজনে ধাক্কা দিয়ে জেলাকে বিছানায় ফেলে দিল। আগে থেকেই ড্রিঙ্ক করেছিল জেলার মাহমুদুল্লাহ। দুজনের ধাক্কা সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। জেলার হয়তো ভাবতে পারেনি মেয়ে দুইটা এত সাহস দেখাতে পারবে। সে যখন ওই বিছানা থেকে উঠতে যাবে, রুমের ভেতর রাইফেল ছিল, সেই রাইফেল দিয়ে নীলা বাড়ি মারল জেলার মাহমুদুল্লাহর মাথায়। সঙ্গে সঙ্গে সে আবার পড়ে গেল, পড়ে গিয়ে চিৎকার করে অকথ্য ভাষায় গালি দিতে থাকলো। জেলারকে নীলা রাইফেল দিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকলো। স্বপ্না ভয়ে কাঁপতে কাঁপতে ভাবছিল, নীলা এত সাহস পেল কিভাবে? নীলা কি এই লোকটিকে মেরে ফেলবে? মেরে ফেললে আমাদের তো ফাঁসি হবে, এমনটা ভেবে বেশি ভয় পাচ্ছে স্বপ্না। তাই স্বপ্না নীলাকে বলল, কি করছিস তুই? এই লোক মারা গেলে তো আমাদের ফাঁসি হবে, তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, এর হাত পা বেঁধে ফেলি, তারপর সবাইকে ডেকে আনি আর বলি এই লোকটা দিনের পর দিন সবার সঙ্গে এরকম অন্যায় আচরণ করছে। স্বপ্নার কথায় নীলা বলল, ঠিক আছে, তুই দরজা খুলে সবাইকে ডাক। স্বপ্না দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে 3-4জন কনস্টেবল এবং কয়েকজন মেয়ে দরজার সামনে দাঁড়ানো। সবাই দেখলো বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জেলার মাহমুদুল্লাহ, তার জীবন যায় যায়। কনস্টেবল দুইজনে এসে নীলাকে ধরে ফেললো আর সঙ্গে সঙ্গে সব জায়গায় খবর হয়ে গেল দুইজন মেয়ে মিলে জেলারকে অনেক মেরেছে। গুরুতর আহত অবস্থায় জেলারকে মেডিকেল কলেজে ভর্তি করা হলো। ইন্সপেক্টর আয়েশা আলম ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ছুটে আসলো নীলার কাছে। নীলার মুখ থেকে সব ঘটনা শুনে এবং এখানকার অনেক মেয়ের কাছ থেকে জেলারের কুকীর্তি সম্পর্কে সাক্ষী পেয়ে ইন্সপেক্টর আয়েশা আলম খুশি হয়ে নীলাকে জড়িয়ে ধরলেন। ইন্সপেক্টর আয়েশা আলমকে খুশি হতে দেখে মেয়েরা অবাক হয়ে গেল, আর বিশেষ করে অবাক হলেন নীলা। মেয়েদের অবাক হওয়া দেখে আয়েশা কিঞ্চিত হেসে বললেন, আমার খুশি হওয়া দেখে তোমরা অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা, আমি আইনের মানুষ হয়ে আইনের মানুষের পক্ষ না নিয়ে কেন অপরাধীর পক্ষ নিচ্ছি, এটাই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে, তাই না? আমি বরাবরই ন্যায়ের পক্ষে কথা বলি। মাহমুদুল্লাহ সাহেবের চরিত্র সম্পর্কে আমি কয়েকজনের কাছ থেকে এমন ধারণা পেয়েছিলাম, কিন্তু কেউ সামনাসামনি সাক্ষ্য প্রমাণ দিতে রাজি হচ্ছিল না। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এই বিষয়ে নীলাকে জিজ্ঞেস করব, কিন্তু জিজ্ঞেস করার আগেই সত্যিটা সামনে চলে আসলো। আর নীলা যা করছে
ঠিক কাজ করছে। তিনি যত বড় অফিসারই হোক না কেন অন্যায়ভাবে মেয়েদের উপর জুলুম করবে আর সবাই মুখ বুজে সহ্য করবে? এটা তো হবার কথা না। নীলা যদি এখনো প্রতিবাদ না করত তাহলে তোমাদের মতো হাজারো মেয়ে ইজ্জত লুটে নিত মানুষ নামের এই অমানুষটা। ইন্সপেক্টর আয়েশা আলমের কথা শুনে নীলার মুখে হাসি ফুটল। সে নিজেকে সাহসী প্রমাণ করতে পারছে। সে চাইছিল কখনো আর দুর্বল হয়ে থাকবে না। স্বপ্না আয়েশা আলমকে জিজ্ঞেস করলো, এখন নীলা যে জেলার সাহেবকে মেরেছে, জেলার সাহেব যদি মারা যায় নীলার ফাঁসি হবে না? আমি চাই মাহমুদুল্লাহ সাহেব বেঁচে থাকুক। সে যে অন্যায় করেছে তোমরা সবাই সাক্ষী দিবে, তার শাস্তি হবে। নীলা যে মেরেছে এটার জন্য নীলার শাস্তি হবে না, কারণ সে তার ইজ্জত রক্ষার্থে জেলা সাহেবকে আঘাত করেছে। মারা গেলে সেটা পরের কথা। ফাঁসি হবে না হবে না সেটা আদালত বিবেচনা করে দেখবে। চাইব জেলা সাহেব বেঁচে থাকুক এবং তার উপযুক্ত শাস্তি হোক। সেটা দেখে আর 10 জন উচ্চপদস্থ কর্মকর্তা শিক্ষা নিক। প্রায় 1 মাস পর জেলার মাহমুদুল্লাহ সুস্থ হয়ে আদালতে উপস্থিত হয়েছে। শিশু শোধনাগারের প্রায় 19 জন মেয়ের সাক্ষীতে প্রমাণিত হলো জেলার মাহমুদুল্লাহ মেয়েদের সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করতেন। ভয়ে কোনো মেয়ে মুখ না খুললেও নীলার উদ্যোগে এই ভয়ানক সত্যিটা সবার সামনে আসে। নীলার সাহসী উদ্যোগের জন্য সরকার তাকে সাহসী নারী খেতাব প্রদান করেন এবং 1 বছরের শাস্তি কমিয়ে দিয়ে তাকে মুক্তি প্রদান করেন। জেলার মাহমুদুল্লাহর নামে মামলা দায়ের করা হয় এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রেরণ করা হয়। নীলা জেল থেকে মুক্তি পেয়ে কোথায় যাবে এই চিন্তা করছিল। তখন ইন্সপেক্টর আয়েশা আলম নীলাকে বললেন, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকে থেকে তুমি আমার কাছে থাকবে, আমার মেয়ে হিসেবে। তুমি যতটুকু পড়াশোনা করতে চাও আমি তোমাকে পড়াশোনা করাবো। তুমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তোমার সমস্ত দায়িত্ব আমার। আয়েশা আলমের কথায় নীলার মাথা থেকে নিমিষেই সমস্ত চিন্তা দূর হয়ে গেল। সে কান্না জড়িত কণ্ঠে কৃতজ্ঞতা জানান ইন্সপেক্টর আয়েশা আলমকে। আয়েশা আলম একটু রাগ দেখিয়ে নীলাকে বললেন, এই মেয়ে, তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে না। আমি তোমার জন্য যা করছি বা যা করব সেটা তোমাকে আমার মেয়ে ভেবে করব। আমার 2টা ছেলে মেয়ে নেই, 2টা ছেলে মেয়ে নেই। তোমাকে আমি মেয়ের আসন দিয়েছি। আজকে থেকে তুমি চাইলে আমাকে মা বলে ডাকতে পারো। নীলার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর আয়েশা আলমকে জড়িয়ে ধরে মা বলে ডেকে উঠল। আয়েশা আলম পরম মমতায় বুকে জড়িয়ে নিলেন নীলাকে। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, ছোট থেকে মায়ের আদর পাসনি, এখন দেখবি মায়ের আদর কেমন। নীলা ছোট বাচ্চাটির মতো মায়ের ভালোবাসা পাবার আনন্দে চোখ চিকচিক করে উঠল। ধন্যবাদ বন্ধুরা।